আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন পর তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আর আশা করি তোমরা বুঝতেই পেরেছো, তাই না? তো তারপরও চলো দেখি আজকে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পড়ি ও লিখতে শিখি এই টপিকটার হচ্ছে গল্প পড়ি ২। এই গল্প পড়ি ২ যেটা আছে পুতুল, হ্যাঁ, গল্প পড়ি ২-এ যেটা আছে পুতুল, এই পুতুল গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। এই পুতুল গল্পটি আমরা আজকে পড়ব এবং এখানে যা কিছু আছে যে ছক পূরণ বা যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা বইটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, তাই না? আমি জানি না তোমাদের হয়তো স্কুলে বইটা এই পর্যন্ত আসেনি সিলেবাস অনুযায়ী, কিন্তু আমরা কিন্তু বইটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, তাই না? তো এভাবেই কিন্তু বইটা একদম লাস্ট পর্যন্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সরি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা কি পড়বো বলো তো। প্রথমে কিন্তু আমরা লেখক পরিচিতি পড়বো, তাই না? পুতুল লিখেছেন হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ সম্পর্কে ছোট্ট একটু ধারণা আমরা চলো নিয়ে আসি। তো এই হুমায়ুন আহমেদের প্রথমেই বলি যে ছোট্ট একটু ধারণা এখানে দিয়েছি, আসলে ওনার বিষয় তো জানতে গেলে অনেক কিছু জানতে হয়, তাই না? কারণ একজন লেখক, তাই না, একজন উপন্যাস লেখক বা গল্প, ওনার লেখা অসংখ্য গল্প উপন্যাস রচনা আছে, ঠিক আছে? উনি অসংখ্য লেখা লিখেছেন। তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন লেখক, সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। তো তার লেখা বই কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। আমি কিন্তু অনেক বড় একজন তার কি বলবো ফ্যান বলতে পারো, ঠিক আছে, তার লেখার। ওকে, দেখো এখানে কি লিখেছে হুমায়ুন আহমেদ সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়েছি আমরা। তাহলে চলো আর সময় নষ্ট না করে পড়ি। হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক। তিনি ছোট ছোট বাক্যে সহজ সরল শব্দে প্রচুর গল্প উপন্যাস লিখেছেন তোমাদের জন্য। রূপকথা, নীলহাতি, তারপরে বোতল ভূত, তারপরে কানি ডাইনি ইত্যাদি তার ছোটদের জন্য লেখা বই। আচ্ছা, নিচের গল্পটি হুমায়ুন আহমেদের পুতুল নামের বই থেকে নেওয়া। গল্পটি প্রথমে নীরবে এবং পরে সরবে পড়তে হবে। তো চলো আমরা নীরবে তো পড়ে নিয়েছি, এবার আমরা সরবে এটা পড়ার চেষ্টা করি কেমন, আর বোঝার চেষ্টা করি যে কি লিখেছে গল্পটিতে, ঠিক আছে? তো পুতুল লিখেছেন হুমায়ুন আহমেদ। পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায়, এত সুন্দর লাগে তার, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাদের বাগানে অন্যদের বাগানের মতো নয়, মানে তাদের যে বাগানটা সে বাগানটা অন্যদের বাগানের মতো নয়। 3টা বিশাল বড় বড় গাছ, একটি রেইনি ট্রি গাছ, ঠিক আছে? এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে গিয়ে লেগে আছে, ঠিক আছে? মানে এত বড় গাছ মনে হচ্ছে আকাশে পাতাগুলো গিয়ে লেগে আছে এরকম। আর 2টো হচ্ছে কদম ফুলের গাছ। কদম ফুল তোমরা চিনো নিশ্চয়ই, অনেক সুন্দর হয়, হ্যাঁ, গোল গোল হলুদ 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 আর সাদা হয়, অনেক সুন্দর লাগে কদম ফুল। আচ্ছা, কদম ফুলের গাছ 2টি পাশাপাশি যেন 2 যমজ বোন। ওয়াও, একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে। বর্ষাকালে গাছ 2টিতে কি অদ্ভুত ফুল ফোটে, সোনার বলের মতো ফুল। মানে বললাম না সোনার বলের মতো, মানে কি সোনার রঙ তো তোমরা জানো যে একটু ইয়েলো কালার, তাই না, হলুদ। তো কদম ফুলটা আর কি তো সোনার রঙের মতো এখানে তুলনা করেছে, বুঝছো? সোনার রঙের সাথে তুলনা করেছে, অনেক সুন্দর তো তাই। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ 2টি একেবারেই সহ্য করতে পারেন না। হ্যাঁ, মানে পুতুলের যে মা তার নাম কি, জেসমিন, তিনি কি করতে পারেন না, তিনি এই কদম ফুলের গাছ 2টাকে একেবারে সহ্য করতে পারেন না। কারণ হচ্ছে শুঁয়োপোকা। আচ্ছা, শুঁয়োপোকা আমি খুব একটা ভালোভাবে দেখিনি, যাই হোক হয়তো ছোট ছোট কোনো একটা পোকা জাতীয় কিছু হবে, ঠিক আছে? কারণ হচ্ছে শুঁয়োপোকা। আচ্ছা, কদম গাছে খুব শুঁয়োপোকা হয়, মানে কদম ফুল গাছে অনেক শুঁয়োপোকা হয়। আমি কি দেখেছি? না, মনে পড়ে না, যাই হোক।
আর শুঁয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়। ও আচ্ছা, শুঁয়োপোকা দেখলেই জেসমিনের অর্থাৎ পুতুলের মার বমি পেয়ে যায়। তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কাটিয়ে ফেলা দরকার। মানে প্রতি শীতকালে একবার করে গাছগুলো কাটার কথা তিনি বলেন। শেষ পর্যন্ত কেন যে কাটা হয় না, দেখতে দেখতে বর্ষা এসে যায়। অদ্ভুত কদম ফুলগুলো ফোটে। অদ্ভুত কদম ফুলগুলো ফোটে, মানে অদ্ভুত এখানে সুন্দর অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সুন্দর দেখতে, খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর কদম ফুলগুলো ফোটে। আচ্ছা, তারপরে যাই হোক, এখানে কি বলেছে দেখো, কি যে ভালো লাগে পুতুলের। হ্যাঁ, এই যে অদ্ভুত সুন্দর ফুল ফোটে, তাই পুতুলের অনেক ভালো লাগে, ঠিক আছে। এখন শীতকাল, কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। মানে ওই পুতুলের বাগানের যে বড় বড় যে গাছগুলো, সেগুলো কেটে ফেলা হবে। জেসমিন বজলু মিয়া বলে একটি লোককে ঠিক করেছেন। লোকটির মুখে বসন্তের দাগ। বসন্ত অর্থ হচ্ছে তোমার পক্স, তাই না, পক্সের দাগ। আচ্ছা, তারপরে কি বলছে, বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি দিয়ে কি সব মাপ টাপও নিয়েছে। বলে গেছে সোমবার লোকজন নিয়ে আসবো। মানে এই বজলু মিয়া কি করলো, গাছগুলো দেখে গেছে, বড় বড় গাছগুলো দেখে সেগুলো আর কি মেপে ঝুঁকে গেছে, যে কোন পর্যন্ত গাছ, কত বড় মোটা গাছ, হ্যাঁ কতটুকু গাছ, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা, এগুলো আর কি মেপে ঝুঁকে গেছে। তো সোমবারে হচ্ছে লোকজন নিয়ে আসবে গাছগুলা কাটার জন্য। বজলু মিয়া একা কাটতে পারবে না, তাই। ওকে, পুতুলের এই জন্যই খুব মন খারাপ। পুতুলের এই জন্যই খুব মন খারাপ। গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়। বাগানে এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কি সব কথা বলে, হয়তো বা সান্ত্বনার কোনো কথা, তাই না? তোমাদের কি মনে হয়? তাই তো, তাই না? যেমন সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ, তোমাদের কিছুদিন পরে কেটে ফেলা হবে, আমার মনটা খুবই খারাপ, তোমরা ছিলা, খুবই ভালো লাগতো, তাই না? যেহেতু গাছগুলা তার অনেক পছন্দের, একটা বন্ধুর মতো, তাই না, গাছগুলা ছিল তার। যাই হোক, তো তারপরে কি বলেছে, আজও তাই করছিল। মানে আজও সে কি করছিল, গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কথা বলছিল, ঠিক আছে। গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন। আচ্ছা, তার হাতে একটি ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান। আচ্ছা, বুঝলাম। তারপরে কি বলেছে, বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। আচ্ছা, তার মানে খুব রেগে গেলেই এই যে পুতুলের বাবা গম্ভীর হয়ে বাগানে অথবা ছাদে এভাবে মাথা নিচু করে হাঁটে। আমরা অনেকে পাইচারি শব্দটা ব্যবহার করি, তাই না, পাইচারি করছে। আচ্ছা, যাই হোক, তারপরে কি লিখেছে, পুতুলের মনে হলো আজ বোধ হয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে। খুবই খারাপ কথা। যাই হোক, এই একটা খারাপ ব্যাপার। দুদিন পর পর তারা ঝগড়া করে। সত্যি বললাম না, ব্যাপারটা ভালো না, খারাপ। দেখো এখানে লিখে দিছে, দুদিন পর পর ঝগড়া করা মোটেই ঠিক না। বাবা মায়ের মধ্যে তো অবশ্যই না, ইভেন তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথেও কিন্তু ঝগড়া করবে না, ঠিক আছে। ঝগড়া জিনিসটা যত পারবে অ্যাভয়েড করে চলবে। কেমন, এটা আসলে ভালো বয়ে আনে না, খারাপই বয়ে আনে, ঠিক আছে। মানে ভালো হয় না, এতে খারাপই হয়, ঠিক আছে। ঝগড়া করবে না। আর যদি কারোর উপর কোনো মন খারাপ থেকেও থাকে, সেটা বেশিক্ষণের জন্য মন খারাপ রাখবে না, ঠিক আছে, সব ভুলে যাবে। ওকে, তাহলে দেখবে সবকিছু সুন্দর, সবকিছুই ভালো। ওকে, তো তারপরে কি বলেছে দেখো, ঝগড়া করবে ছোটরা, আড়ি দেবে, ভাব নেবে, বড়রা এরকম করবে কেন? দেখো এখানে আমি তোমাদের বললাম না যে ঝগড়া করবে না, তারপরে যদি ঝগড়া করেও থাকো বেশিক্ষণ থাকবে না, বন্ধুত্ব করে নিবে, ভাব করে নিবে, বলেছি না। দেখো এখানে সেই কথাগুলাই কিন্তু লিখেছে, ঝগড়া করবে ছোটরা, তাই না, আড়ি দেবে। আবার কি লিখেছে দেখো, একটা দিয়ে ড্যাশ দিয়ে কিন্তু লিখেছে যে ভাব নেবে। তার মানে কি, আড়ি দেবে মানে আড়ি দিয়ে তোমরা ঝগড়া করে বসেই থাকবে, গাল ফুলিয়ে বসেই থাকবে, তেমনটা কিন্তু না, ভাব করে নিতে হবে, তাই না, দ্রুতই এবার ভাব করে নিতে হবে। আচ্ছা, বড়রা এরকম করবে কেন? ওর পুতুলের হচ্ছে মনের মধ্যে এটা একটা প্রশ্ন, যে বড়রা এমন কেন করবে, তাই না। আচ্ছা, তারপরে দেখো, পুতুল ছোট ছোট পা ফেলে রেইন ট্রি গাছটার দিকে যাচ্ছে। তার চোখ বাবার দিকে।
মানে সে ধীরে ধীরে রেইন ট্রি গাছটার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাবার দিকে তাকিয়ে তাকিয়ে, ঠিক আছে। বাবা কতটা রেগে আছে সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স 11 বছর। এই বয়সের ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেইন ট্রির গাছটার দিকে যেতে দেখলেন, কিছু বললেন না। তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায়ই এসে বসে। এটা সম্ভবত পুতুলের কোনো একটা গোপন জায়গা। সব শিশুদেরই কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। আচ্ছা, তোমাদের কার কার এরকম গোপন জায়গা আছে যেখানে তোমরা গিয়ে চুপি চুপি কথা বলো, গল্প করো, খেলা করো? কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে, জানাতে ভুলো না। যাই হোক, পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়, তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। আচ্ছা, এই যে গল্পটা এতক্ষণ আমরা পড়লাম, এটা কিন্তু আসলেই আমরা কিন্তু খেয়াল করেছি যে পুতুলের কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। একটা বাগান, যে বাগানের বড় বড় 3টা গাছ, ওই গাছ 3টাই তার বন্ধু। দেখো এখানে যে ছবিটা এখানে তারা ব্যবহার করছে, এই ছবিটা দেখলেও কিন্তু মনে হয়, তাই না? ছবিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, পুতুল একটা কি নিঃসঙ্গ একটা ছেলে, তাই না? ওর কোনো বন্ধু নেই, বা বন্ধু থাকলেও ও মানে কি বলে এটাকে, হচ্ছে ইন্ট্রোভার্ট একটা ছেলে, তাই না? এক্সট্রোভার্ট না, ইন্ট্রোভার্ট একটা ছেলে, নিজের মধ্যেই নিজে থাকছে, তাই না? কোনো সঙ্গ নেই, তাই না? ওর বয়সী ছেলে মেয়েদের তেমন কোনো সঙ্গ নেই। এই জন্যই এখানে কি বলেছে, নিঃসঙ্গ ছিল না, মানে বাবা যে পুতুলের মতো এরকম নিঃসঙ্গ ছিল না, অর্থাৎ পুতুল কি নিঃসঙ্গ একটা ছেলে, তাই না? এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ওকে, অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। এই যে পুতুলের তাহলে কোনো ভাই বোনও নেই, পুতুল একাই এক ছেলে, তাই না? এই যে যেমন ওর বাবা যেমন অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছে, তিনি নিঃসঙ্গ ছিলেন না, অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছে। তাদের বাড়িটা ছিল হইচই হুল্লোড়ের বাড়ি, তাই না? নিজের ভাই বোন ছাড়াও চাচতো ভাই বোন, ফুপাতো ভাই বোন, পাড়ার ছেলে পেলে সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই, এই সব কিছুই নিয়ে কে থাকতেন? এই যে রহমান সাহেবের যখন পুতুলের মতো বয়স ছিল, অর্থাৎ 11 বছর 12 বছর বয়সে যখন রহমান সাহেব ছিলেন, তখন তিনি এরকম হইচইয়ের মধ্যে ছিলেন। কিন্তু পুতুল কি হয়েছে এখন? পুতুলের সাথে মেশার কেউ নেই, পুতুল একটাই ছেলে, তাই না? ওর কোনো ভাই বোন নেই, চাচাতো মামাতো ফুপাতো ভাই বোনও তো ওর বাসায় আশেপাশে হয়তো নেই। ও একেবারে একা একা, তাই না? একদম সঙ্গহীন, তাই না? ওর হচ্ছে ওই বাগানটাই ওর সবচাইতে কাছের বন্ধু, ওই বাগানের গাছগুলাই ওর সবচাইতে কাছের বন্ধু, তাই ওই বাগানের গাছগুলোর সাথেই কিন্তু গিয়ে ফিসফিস করে কথা বলে, তাই না? আচ্ছা, রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে হলো ঘাসে, মানে রোদে পিঠ দিয়ে বসতে হলো ঘাসে, মানে ঘাসের উপরে এই রোদে পিঠ দিয়ে বসলেন। আমরা কিন্তু অনেকেই ছোটবেলায় ঘাসের উপর বসেছি, তাই না? অবশ্য এখনো বসি, ভালোই লাগে, তাই না? আচ্ছা, এমন ভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুবই একা, যেমনটা তোমাদের বলছিলাম, তাই না? ছেলেটা খুবই একা, তাই না? সঙ্গহীন। আচ্ছা, তাকে আরো কিছু সময় দেওয়া দরকার, তা তিনি দিতে পারছেন না। মানে এই পুতুলের বাবা এটা অনুভব করলো যে পুতুল আসলেই অনেক একা, তাই না? পুতুলের বাবা মাও পুতুলকে খুব একটা সময় দেয় না, কিন্তু সময় দেওয়া দরকার, তাই না? তিনি সেটা বুঝতে পারছিলেন যে সময় দেওয়া দরকার পুতুলকে। তিনি মৃদু গলায় ডাকলেন পুতুলকে। আচ্ছা, হ্যাঁ, তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। আচ্ছা, জি বাবা। কি করছো তুমি? কিছু করছি না, কাছে এসো। পুতুল ভয়ে ভয়ে এগিয়ে আসছে। তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা, অথচ তাকে অনেকবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে। গায়েও পাতলা একটা শার্ট ছাড়া কিছুই নেই, মানে পাতলা একটা শার্ট পরছে, কিন্তু শার্ট ছাড়া কিছুই নেই। শীতের সকালবেলায় পাতলা একটা শার্ট পরে কেউ থাকে? মানে শীতের দিনে পাতলা একটা শার্ট পরে খালি পায়ে বাগানে চলে আসছে। যাই হোক, এটাই বলছে যে শীতের দিনে পাতলা একটা শার্ট পরে কেউ থাকে? রহমান সাহেব খুব বিরক্ত হলেন, বিরক্ত প্রকাশ করলেন না। মানে তিনি কি, পুতুলের বাবা এটা দেখে খুব রেগে গেল যে এরকম পাতলা একটা শার্ট পরে তুমি বাগানের মধ্যে চলে আসছো শীতের মধ্যে, এটা কোনো কথা? হ্যাঁ, এটা চিন্তা করে সে খুব বিরক্ত হয়েছে, কিন্তু
কি করছে, বিরক্তটা প্রকাশ করেনি, তাই না? বিরক্তটা পুতুলের সামনে প্রকাশ করলেন না। ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরকম হাসি মুখের একটি ছেলেকে ধমক দিতে মায়া লাগে। অবশ্যই বাচ্চাদেরকে ধমক দিতে আসলেই খুব মায়া লাগে, এত সুইট সুইট চেহারা তোমাদের, তাই না? আচ্ছা, তারপরে দেখো, তুমি প্রায়ই ওই রেইনি ট্রি গাছটার নিচে বসে কি করো ওখানে, বলো তো? মানে এরকম একটা প্রশ্ন করছে। কিছু করি না, বসেই থাকি। কিছু নিশ্চয়ই করো, শুধু শুধু কি কেউ বসে থাকে? পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো। তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না। রহমান সাহেব বললেন, বসে বসে ভাবো, তাই না? হ্যাঁ, ভাবি। কি নিয়ে ভাবো? পুতুল উত্তর না দিয়ে আবারও লাজুক ভঙ্গিতে হাসলো। রহমান সাহেবের ইচ্ছে করলো ছেলেটিকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। মাথা ভর্তি রেশমের মতো চুল, দেখলেই হাত বোলাতে ইচ্ছা করে। আচ্ছা, বুঝলাম। এই জন্যই আমার মাথায় ছোটবেলায় সবাই হাত বুলাইতো, কারণ আমারও রেশমের মতোই চুল ছিল। ওকে, আজ তোমার শরীর কেমন? আজ তোমার শরীর কেমন কে জিজ্ঞেস করছে? পুতুলের বাবা পুতুলকে জিজ্ঞেস করছে, আজ তোমার শরীর কেমন? ভালো। পুতুল কি বলেছে? ভালো। কিরকম ভালো সেটা বলো। খুব ভালো, না অল্প ভালো, নাকি মন্দের ভালো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যাও, যা করছিলে করো। পুতুল গেল না, দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে তার কিছু বলার আছে, কিছু বলতে চাচ্ছে, অথচ বলতে পারছে না। রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো। এ তো বাচ্চা একটা ছেলে, এ তো বাচ্চা একটা ছেলে, সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারবে না? আসলে এটা কিন্তু খুবই খারাপ কথা, তাই না? তোমাদের যখন যেটা মনে হবে, ঠিক আছে, তোমাদের যখন যেটা খারাপ লাগবে, যখন যেটা মনে হবে, সেটা কিন্তু সবার আগে কাকে বলবে? সবার আগে অবশ্যই তোমাদের বাবা মায়ের কাছে বলবে, ঠিক আছে? তাহলেই দেখবে তারা কোনো না কোনো একটা সমাধান বের করেই ফেলবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বাবা মায়ের সাথে বন্ধুত্বের মতো মিশতে হয়, বন্ধুর মতো মিশতে হয়, ঠিক আছে? তাহলে দেখবে যে কোনো প্রবলেম খুব সহজেই সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তিনি নরম গলায় বললেন, পুতুল, তুমি কি কিছু বলতে চাও? পুতুল মাথা নাড়ল, সে বলতে চায়। রহমান সাহেব বললেন, কি বলতে চাও বাবা? এবার পুতুল বলছে, গাছগুলো কেন কাটবে? গাছগুলো কেন কাটবে? তারপরে রহমান সাহেব বলতেছে যে, গাছ কাটা তোমার পছন্দ নয়? তারপর পুতুল অ্যান্সার করছে, না, ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না। আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না। গাছগুলোতে শুয়োপোকা হয়, তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। এটা হচ্ছে উত্তর দিল, তাই না? উত্তর দিল কিসের? এই যে গাছগুলো কেন কাটবে, এই কেন কাটবে উত্তর দিল হচ্ছে এই যে এইটুকু। ওকে, এই যে গাছগুলোতে শুয়োপোকা হয়, তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। তো এইটা কোনো কথা হইল? শুয়োপোকা মানে পছন্দ করেন না, ভালো লাগে না, তার জন্য গাছ কেটে ফেলতে হবে? গাছ কাটলে তো পরিবেশের ক্ষতি, তাই না? আর তাছাড়াও ছেলেটারও মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তারপরে কি বলেছে? পুতুল চুপ করে রইল। রহমান সাহেব বললেন, তাছাড়া আর একটা কারণও আছে। গাছগুলোর জন্য ঘরের আলো হাওয়া তেমন ঢুকতে পারে না। এখন দেখবে প্রচুর রোদ আসবে। এটাও একটা কথা, গাছপালার জন্য ঘরের মধ্যে আলো হাওয়া ঢুকতে পারে না। আচ্ছা, গাছের ডালটালগুলো কিছু ছেটে ছুটে দিলে হয় না? যাই হোক, কাটার কি দরকার। ওকে, তো সংক্ষিপ্ত এটুকুই ছিল হচ্ছে আমাদের গল্পটা আসলে খুবই মজার ছিল। বাবা ছেলের মধ্যে কথাবার্তা খুবই মজা লাগলো, খুবই ভালো লাগলো। এবার দেখো শব্দের অর্থ কি আছে। শব্দ অর্থ আছে অন্যমনস্ক মানে আনমনা। তারপরে আড়ি দেওয়া মানে অভিমান করা। গম্ভীর মানে চুপচাপ। বসন্ত মানে রোগের নাম। বসন্ত অর্থাৎ কি? একটা রোগের নাম। আচ্ছা, রেইন ট্রি মানে শিরীষ গাছ, ঠিক আছে? মানে এটা একটা গাছের নাম। রেইন ট্রি মানে একটা গাছের নাম। লাজুক মানে লজ্জিত। শুয়োপোকা হচ্ছে সারা গায়ে লোম যুক্ত এক ধরনের পোকা। ও আচ্ছা, ঠিক আছে।
শৈশব, শৈশব অর্থ অদৃশ্য হয়ে যাওয়া। শৈশব, শৈশব অর্থ অদৃশ্য হয়ে যাওয়া। ওকে। হুল্লোড় অর্থ হুড়াহুড়ি। ঠিক আছে, ওকে। এবার গল্প বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। ও ওকে, ঠিক আছে। এখানে বসে কি, এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, কিছু প্রশ্ন বের করতে হবে, তাই না? এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্প থেকে কিছু প্রশ্ন বের করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা প্রশ্নগুলো বের করার চেষ্টা করব। আর এখানে কি বলেছে, বলি ও লিখি। পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ এই যে পুতুল গল্পটা আমরা পড়লাম, এই গল্প থেকে আমরা কি শিখলাম, অথবা না কি শিখলাম না, এই গল্পটা আর কি নিজের মতো করে সংক্ষেপে আর কি বলতে হবে। ঠিক আছে, ওকে। আর কি আছে, জীবনের সাথে সম্পর্ক খুঁজি। ওকে, ঠিক আছে, আমরা চলো আগে এই দুটো সমাধান করে আসি। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার আর হচ্ছে নিজের ভাষায় লিখি, এটার আগে সমাধান করে আসি। ঠিক আছে, ওকে। এই যে দেখো, আমরা এখানে লিখে রেখেছি। ঠিক আছে, তোমাদের জন্য আমরা এখন এটা সলভ করব। কেমন? দেখো এখানে কি লিখেছি। প্রথম প্রশ্নটা আমাদের এমন হবে যে পুতুলের বাড়ির বাগান দেখতে কেমন। ঠিক আছে, তোমরা এটা লিখে নিতে পারো যে পুতুলের বাড়ির বাগান দেখতে কেমন। উত্তর, পুতুলের বাড়ির বাগান দেখতে অনেক সুন্দর, তাই না? অন্যদের বাগানের মতো না। বাগানে 3টি বড় বড় গাছ ছিল, একটা রেইন ট্রি ও 2টি কদম ফুলের গাছ। তাতে বর্ষাকালে সোনার বলের মতো ফুল ফুটতো। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পুতুলের মন খারাপ কেন। উত্তর, কদম ফুল গাছ কেটে ফেলবে শুনে পুতুলের মন খারাপ হয়। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে পুতুলের মা কেন কদম ফুলের গাছ কেটে ফেলতে চান। উত্তর, শুঁয়োপোকার ভয়ে পুতুলের মা কদম ফুল গাছ কেটে ফেলতে চান। ঠিক আছে, শুঁয়োপোকার ভয়ে। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে গাছ কাটার সপক্ষে রহমান সাহেব যা বললেন সে ব্যাপারে তুমি কি মনে করো। আচ্ছা, আসলে গাছ কাটার ব্যাপারে তো আমি অবশ্যই একমত না, আশা করি তোমরাও হয়তো একমত হবে না। তো তারপরে আমি এখানে আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝেছি সেটার উপরেই আমি অ্যান্সারটা করেছি। চাইলে তোমরা এটা নিজেদের মতো করে অ্যান্সারটা দিতে পারো। ঠিক আছে, ওকে। আমি অ্যান্সারটা এখানে লিখেছি, দেখো কি লিখেছি। গাছপালা, পোকামাকড় এগুলো আমাদের পরিবেশেরই একটা অংশ। ঠিক আছে, এই পোকামাকড় খেয়ে পাখিরা বেঁচে থাকে, আর এই পোকামাকড় এবং পাখিদের দ্বারাই ফুলের পরাগায়ন সৃষ্টি হয়। আমরা ফল ও ফসল পেয়ে থাকি। এই পরাগায়ন সৃষ্টি হয়, এই পরাগায়ন সৃষ্টি হলে কি হয়, আমরা ফুল থেকে কি হয়, ফল হয়। আমরা তো সবাই জানি ফুল থেকে ফল হয়, তারপরে ফুল থেকে ফসল হয়। তাহলে ফুলে পরাগায়ন যদি না হয় তাহলে ফলও হবে না, ফসলও হবে না, তাই না? এটাই আমি এখানে লিখেছি যে আমরা ফল ও ফসল পেয়ে থাকি। যদি পোকামাকড় না থাকতো তাহলে আমাদের জীবন ধারণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তাই আমি মনে করি যে গাছ কাটার সপক্ষে রহমান সাহেব যা বললেন তা সম্পূর্ণই আমার কাছে অযৌক্তিক বলে মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এর পরের প্রশ্নটা ছিল হচ্ছে বলি ও লিখি। ওকে, বলি ও লিখিতে আমরা কি করব, আমরা হচ্ছে এই গল্পটা নিজের মতো করে বলবো। ঠিক আছে, নিজের ভাষায় বলবো। ওকে, দেখো আমরা এখানে লিখেছি যে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং লিখো, নিজের ভাষায় লিখো। ওকে, পুতুল গল্পটি একটি কোমলমতি শিশু মনের বিচিত্র ভাব নিয়ে রচিত হয়েছে। আচ্ছা, গল্পের প্রধান চরিত্র 11 বছর বয়সী পুতুল। এখানে পুতুল নামের একটি ছেলে লিখলে ভালো হতো, যাই হোক 11 বছর বয়সী পুতুল। আচ্ছা, তার একাকিত্ব, বাবা মার সম্পর্ক, নিজের কল্পনার জগৎ এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় যে সম্পর্ক, এই সম্পর্ক এইটাই এই গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, কিন্তু গল্পটি গড়ে উঠেছে গাছ কাটাকে কেন্দ্র করে। শীতকালে হঠাৎ ঘরের কাছের বাগানের 2টি কদম গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হলে পুতুলের মন খারাপ হয়ে যায়। গাছগুলো শৈশব থেকেই তার সঙ্গী, বন্ধুর মতো, তাই না? এদের কেটে ফেলাকে
কেন্দ্র করে পুতুলের মনে যে চিন্তা ও অনুভূতি তা নিয়ে বলার মতো আশেপাশে কেউ নেই। মানে এই যে গাছগুলা কেটে ফেলবে, এই গাছগুলা কেটে ফেলার কথা শুনে এই যে কি বলে পুতুলের ভেতরে যে অনুভূতিটা হচ্ছে, যে চিন্তাটা হচ্ছে, এটা নিয়ে যে সে কারোর সাথে একটু আলোচনা করবে বা কারোর কাছে সে যে তার মনের কষ্ট বা দুঃখ গাছ কেটে ফেলার কারণে যে কষ্টটা হচ্ছে, এটা যে সে কারোর সাথে শেয়ার করবে, শেয়ার করার মতো কি তার আশেপাশে কেউ নেই। শেষমেশ সে তার বাবা রহমান সাহেবকে প্রশ্ন করে বসে, গাছগুলো কাটবে কেন? কারণ গাছ কাটা পুতুলের কি পছন্দ নয়। বাবা গাছ কাটার পক্ষে যুক্তি দিলেও পুতুলের মন বিষাদেই চেয়ে থাকে। মানে এখানে যে আমরা দেখেছিলাম যে গাছ কাটার পক্ষে কিন্তু তিনি যুক্তি দিয়েছে, তাই না, যে তোমার আম্মু পছন্দ করতেছে না, আর হচ্ছে কি ঘরে আলো বাতাস ঢুকবে, এই যুক্তি শুনে কিন্তু কি বলে পুতুলের কিন্তু মন ভরে নাই, ঠিক আছে, মানে সে স্যাটিসফাইড না, তাই না, এখানে এই বিষয়টাই বলা হয়েছে। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। এরপরে আর কি আছে দেখি, এরপরে আছে হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আচ্ছা, পুতুল গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। আচ্ছা, এইখানে যে একটা ঘটনা লিখতে হবে এক কথায়, যেটা হ্যাঁ মানে পুতুল গল্পের ওপর কেন্দ্র করে এই ধরনের যদি তোমরা কোনো ঘটনা দেখে থাকো বা জেনে থাকো, হ্যাঁ, তাহলে সেই গল্পটা তোমরা এখানে সুন্দর করে লিখবে। গল্পটার কিন্তু একটা নাম দিবে, নাম দিয়ে তোমাদের দেখা, তোমাদের জানা, ঠিক আছে, একটা গল্প, যেটা পুতুল, যে গল্পটা আমরা পড়লাম এই পুতুল গল্পের আলোকে, হ্যাঁ, একটা গল্প তোমরা এখানে লিখবে, ঠিক আছে। লেখার পরে কি করবে, দাঁড়াও, তাই তো, এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বললাম সেটাই, যে চারপাশে যদি এ ধরনের কোনো কিছু থাকে তাহলে তোমরা সেটা লিখতে পারো। গল্প আকারে না, কোনো ঘটনা বা কোনো কিছু যদি তোমাদের চোখে এরকম পড়ে তাহলে সেই বিষয়টা তোমরা লিখবে। এই আর কি। আচ্ছা, এখানে কি বলছে, গল্পের বৈশিষ্ট্য খুঁজি। গল্পের বৈশিষ্ট্য খুঁজতে বলা হয়েছে। গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে কি বলেছে দেখি, পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? প্রশ্ন করেছে। হ্যাঁ অথবা নাতে আমাদের উত্তর দিতে হবে। পরপর 2 লাইনের শেষে অবশ্যই মিল শব্দ নেই, তাহলে আমাদের কি দিতে হবে? না, নেই, নাতে আমরা টিক চিহ্ন দেবো। ওকে। হাতে তালি দিয়ে কি পড়া যায়? না, হাতে তালি দিয়েও পড়া যায় না। ওকে। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? লাইনগুলো না, মোটেই না। গল্প কখনো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় নাকি? আচ্ছা, লাইনগুলো কি সুর করে পড়া যায়? মোটেই না, লাইনগুলো মোটেই সুর করে পড়া যায় না। আচ্ছা, এটি কি পদ্য ভাষায় লেখা? পদ্য অর্থাৎ কি বলতো? পদ্য অর্থাৎ কবিতা। এটা কি কবিতার ভাষায় লেখা? মোটেই না, এটা গল্পের ভাষায় লেখা, অর্থাৎ গদ্য আকারে লেখা, তাই না? আচ্ছা, এটি কি গদ্য ভাষায় লেখা? ইয়েস, গদ্য, মাত্রই বললাম এটা গদ্য ভাষায় লেখা, তো আমরা হ্যাঁতে টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এর মধ্যে কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, এর মধ্যে কাহিনী আছে। এর মধ্যে গাছ কাটার একটা ব্যাপার নিয়ে কাহিনী আছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো চরিত্র আছে? হ্যাঁ, এর মধ্যে চরিত্র অবশ্যই আছে। পুতুলের চরিত্র আছে, পুতুলের বাবার চরিত্র আছে, তারপরে জেসমিন পুতুলের মায়ের চরিত্র আছে, গাছ কাটা লোকটা কি যেন নাম, বজলু, হ্যাঁ বজলুর একটা চরিত্র আছে। আচ্ছা, এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? কোনো বিষয়, হ্যাঁ একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেটা হচ্ছে কি গাছ, পরিবেশ, তাই না? পরিবেশ, তারপরে গাছ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। শিশু মনের যে একটা কোমলমতি যে একটা মন আছে, হ্যাঁ, বা শিশুদের যে একাকিত্ব, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? এটি কি কয়েকটি, না এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা। অনুচ্ছেদ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা, যেমন পার্ট করা আছে, তাই না? গল্পটা তো এক আধারে লেখা না। দেখো তোমাদের আমি ব্যাপারটা দেখিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এই যে এটার একটা পার্ট, তাই না?
এই যে এখানে একটা পার্ট করা আছে, তাই না? এখানে একটা পার্ট, তাই না? এই যে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তাই না? এটা একটা পার্ট, এভাবে পার্ট বাই পার্ট করা, অর্থাৎ অনুচ্ছেদ আকারে এই গল্পটা করা, অর্থাৎ এটা কি অনুচ্ছেদ আকারে করা আছে। তো আমরা কি করতে পারি? টিক চিহ্ন দিতে পারি। আচ্ছা, হ্যাঁ সূচক টিক চিহ্ন দিতে পারি। আচ্ছা, এর মধ্যে কি কোনো সংলাপ আছে? সংলাপ, হ্যাঁ এখানে সংলাপ তো আছেই। সংলাপ আমরা পড়েছি, তাই না? পুতুল আর পুতুলের বাবার যে কথোপকথনটা হচ্ছিল, সেখানে বেশ কিছু সংলাপ ছিল, তাই না? আমরা সংলাপ পেয়েছি। এটি কি অভিনয় করা যায়? যেহেতু এখানে সংলাপ আছে, সেহেতু এখানে অবশ্যই সবার চরিত্রগুলা নিয়ে একটা অভিনয় কিন্তু করা যায়, ঠিক আছে? সো এটা অবশ্যই হবে। তো আমি এগুলাও কমপ্লিট করে দিলাম। এবার কি গল্প কি? আচ্ছা, গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে। আচ্ছা, গল্পের কাহিনী সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন হয়। এই কাহিনী বাস্তব জীবনে ঘটে এমন হতে পারে, আবার কল্পনাতেও হতে পারে। এদিক দিয়ে গল্প দুই ধরনের, বাস্তবের সাথে মিল আছে এমন গল্প এবং কাল্পনিক বিষয় নিয়ে রচিত গল্প। গল্প বইয়ের মতো বড় হয় না। গল্প বইয়ের মতো বড় হয় না। অনেকগুলো গল্প নিয়ে একটা বই হতে পারে, অনেকগুলো গল্প নিয়ে একটা বই হতে পারে। যারা গল্প লিখেন তাদের গল্পকার বলে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন কি? গল্প এক ধরনের গদ্য রচনা। তাহলে গল্প কি ধরনের রচনা? গল্প এক ধরনের গদ্য রচনা, ঠিক আছে, যেখানে কাহিনী ও চরিত্র থাকে, ঠিক আছে। তারপরে আচ্ছা, গল্প বাস্তব জীবনেও ঘটে এমন হতে পারে, আবার কল্পিতও হতে পারে, ঠিক আছে। গল্প কয় ধরনের? গল্প দুই ধরনের, ঠিক আছে। এইগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে, তোমরা কিন্তু এগুলো ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। এই যে বাস্তবের সাথে মিল আছে এমন গল্প এবং কল্পনা বিষয়ক গল্প, দুই ধরনের গল্প, ঠিক আছে। দুই ধরনের কি কি? বাস্তবের সাথে মিল আছে এমন গল্প, আর হচ্ছে কাল্পনিক বিষয়ে রচিত গল্প, ঠিক আছে। এই যে এইটা একটা, ওকে। গল্পের বইয়ের মতো বড় হয় না, গল্প বইয়ের মতো বড় হয় না, অনেক গল্প। আচ্ছা, যারা গল্প লিখেন তাদেরকে কি বলা হয়? গল্পকার, ঠিক আছে। অথবা প্রশ্নটা এমন হতে পারে যে গল্পকার, যারা গল্প লিখেন, গল্পকার কি লিখেন? গল্পকারেরা কি লিখেন? গল্প লিখেন, ঠিক আছে। অথবা প্রশ্নটা সোজাসুজি ভাবে আসতে পারে যে যারা গল্প লিখেন তাদেরকে কি বলা হয়? গল্পকার, ঠিক আছে। আচ্ছা, গল্প লিখি। নিচের ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো। লেখার সময় গল্পের বৈশিষ্ট্য খেয়াল রেখো, গল্পটির একটি নাম দাও। আচ্ছা, তো এইখানে হবে কি হবে? এখানে তোমাদের কি হবে? এখানে তোমাদের নিজেদের মতো করে একটা গল্প লিখতে হবে। এই কিসের আলোকে? এখানে হচ্ছে পুতুল যে গল্পটা, এই গল্পের আলোকে তোমাদেরকে বানিয়ে বানিয়ে একটা গল্প লিখতে হবে, ঠিক আছে। বানিয়ে গল্প, আমি আসলে খুব একটা ভালো গল্প লিখতে পারি না, হ্যাঁ, বানিয়ে, তো যার জন্য আমি এটা লিখে দিতে পারলাম না, ঠিক আছে। তোমরা কি করবে? তোমরা নিজেদের মতো চেষ্টা করবে সুন্দর করে নিজেদের মতো করে একটা গল্প বানিয়ে লেখার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দেখো লেখা আছে এখানে? যাচাই করি। তোমার লেখা গল্পে নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা যাচাই করে দেখো। আচ্ছা, তো তোমরা যে গল্পটা লিখবা সেই গল্পে তোমরা পরে যাচাই করবা যে সেই গল্পটার মধ্যে কাহিনী আছে কিনা, ঠিক আছে, চরিত্র আছে কিনা, আবার সংলাপ আছে কিনা, গদ্য ভাষায় লেখা কিনা, হ্যাঁ, এর কাহিনী সাধারণ ঘটনার চেয়ে ভিন্ন কিনা, এগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, কেমন? তো আজকের মতো এ পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা চতুর্থ পরিচ্ছেদ প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অবশ্যই অনেক ভালো থাকবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করব না। আল্লাহ হাফেজ।